আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমাদের বায়োলজি ক্লাসে। তো আমরা যেটা করছিলাম সেটা ছিল আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আজকে আমাদের থার্ড ক্লাস। তো আমরা শুরু করি। আজকে আমরা কি করব? আজকে আমরা করব কোষ ঝিল্লির গঠন, অর্থাৎ কোষ ঝিল্লির গঠন কেমন এবং এই সম্পর্কে যেই মডেলগুলো আছে সেগুলো আমরা দেখবো। আমরা জানি যে ইম্পর্টেন্ট একটা মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো কোষ ঝিল্লি, এখানে একটু খেয়াল করি যে প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি, সাইটোমেমব্রেন, প্লাজমা লেমা এবং সেল মেমব্রেন, আরো একটা নাম আছে বায়োমেমব্রেন। এই যে এই কয়েকটা নাম, এগুলো সবগুলোই হচ্ছে কোষ ঝিল্লির নাম। তো আমাদের পরীক্ষাতে কনফিউশন হয় যে আসলে এটা বলতে কি বোঝাচ্ছে, বা এই নামটা তো আমি কখনো শুনিনি। তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কোষ ঝিল্লির যে নামগুলো রয়েছে সে নামগুলো আমরা সবগুলোই মুখস্থ করে নিব, সবগুলোই আমরা জেনে নিব। একটু দেখি, এটা কিন্তু আমাদের জন্য সহজ, আমরা একটু সহজে দেখি। খেয়াল করো, প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? তো প্লাজমা মানে জানি সাইটোপ্লাজমকে এখানে বোঝানো হচ্ছে বা প্লাজমাটাকে বোঝানো হচ্ছে। আর এটা হচ্ছে মেমব্রেন। মেমব্রেন মানে কি? পর্দা। মেমব্রেন মানে কি? পর্দা, ঠিক আছে? তার মানে প্লাজমার বাইরে যে পর্দাটা থাকে সেটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন। ওকে, এরপরে আসি যে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি এটা বাংলায়। তো বাংলায় আমরা জানি যে কোষ, অবশ্যই এটা কোষের বাইরে। তো এটাকে কোষ এবং ঝিল্লি মানে কি? ঝিল্লি মানে কিন্তু পর্দা, ঝিল্লি মানেও পর্দা, সুতরাং এটাকে আমরা কোষ ঝিল্লিও বলে থাকবো। আচ্ছা, এরপরে দেখি যে সাইটোমেমব্রেন। একটু খেয়াল করো যে এটাকে একটু সাইন্টিফিক টার্মে বলা হচ্ছে। কোষকে আমরা কি বলি? সাইটো, ঠিক আছে? তো সাইটো, সাইটো মানে কোষ, আর মেমব্রেন, মেমব্রেন মানে কি? মেমব্রেন মানে পর্দা, সুতরাং ওই একই কথা, সাইটোমেমব্রেন মানে কোষের ঝিল্লি। আচ্ছা, তারপরে আসি যে প্লাজমা লেমা। তো দেখো, প্লাজমা এখানে ছিল, প্লাজমা মেমব্রেন এখানে একটাই পার্থক্য, সেটা হচ্ছে লেমা, ঠিক আছে? তো প্লাজমা লেমা, লেমা মানেও কিন্তু ঝিল্লি। লেমার বাংলা কি? ঝিল্লি। আমরা যদি বাংলায় বলতে চাই তাহলে বলবো ঝিল্লি, ঠিক আছে? লেমার মানে ঝিল্লি, তার মানে এটাই সাইটো মেমব্রেন, প্লাজমা লেমা বা হচ্ছে কোষ ঝিল্লি, এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর আসি সেল মেমব্রেন। যেহেতু এটা সেলের একটা আবরণ, সেলের একটা পর্দা, সেলের একটা মেমব্রেন, ওই জন্য আমরা এটাকে কি বলছি? সেল মেমব্রেন। আর লাস্ট ওয়ান, বায়ো মেমব্রেন। অনেকেই আবার এই প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি এটাকে বায়ো মেমব্রেন বলতে চান। যেহেতু আমরা জানি কোষ এটা হচ্ছে জীবনের বা আমাদের জীবের কার্যকরী এবং গাঠনিক একক, তো এটাকে বায়ো এবং হচ্ছে মেমব্রেন বলা হচ্ছে, মানে একটা কোষের বাইরে যে আবরণ ওটাকে মেমব্রেন হিসেবে কল্পনা করা হচ্ছে। তো এই প্রত্যেকটা নামই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নামই আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে আসি, একটু খেয়াল করো এই প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, বায়ো মেমব্রেন, তো এইটাকে আসলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব, কিভাবে সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি? আচ্ছা দেখো, সংজ্ঞা মানে সেখানে কিন্তু বৈশিষ্ট্যগুলোও আসবে বা গঠনটা আসবে। আমরা দেখি, তো প্রতিটি সজীব কোষের সাইটোপ্লাজমে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত। তাহলে খেয়াল করো একটু বৈশিষ্ট্যগুলো, এটা কেমন? সূক্ষ্ম স্থিতিস্থাপক, মানে এটা একটা স্থিতিস্থাপক পর্দা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি বৈষম্য ভেদ্য। ওই যে আমরা পড়েছি কোষের সংজ্ঞা করার সময় যে এটা একটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত, অর্থাৎ এমন একটা পর্দা যে পর্দা কি করবে? সবকিছুকে ভিতরে ঢুকতে দেবে না, কোনো কোনো উপাদানকে সে ভিতরে ঢুকতে দিবে আর কোনো কোনো উপাদানকে সে ফিরিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি যে লিপোপ্রোটিন দ্বারা গঠিত। তাহলে এর গাঠনিক উপাদানটা কি? এখানে একটু বলা আছে যে লিপোপ্রোটিন, ঠিক আছে? এটা লিপোপ্রোটিন জাতীয় উপাদান দিয়ে গঠিত এবং সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত, ঠিক আছে? তো এটা একটা দ্বিস্তরী ঝিল্লি, ঠিক আছে? ওকে, এখন আমরা আসি যে আসলে কেমন দেখতে আমাদের প্লাজমা লেমা। তাহলে দেখো যে এটা দ্বিস্তরী একটা ঝিল্লি, যে ঝিল্লিটা কি করে? আমাদের কোষের যে ভেতরের উপাদান সেগুলোকে আবদ্ধ করে রাখে, ঠিক আছে? মনে করো এই কোষের বাইরে একটা দ্বিস্তরী ঝিল্লি, তো এটাই হচ্ছে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন।
আচ্ছা, ভৌত গঠন আমরা আসি, যে এটা ভৌত গঠন, ভৌতভাবে এটা কি উপাদান দ্বারা গঠিত, ভৌত কাঠামো। তো দেখো একটু খেয়াল করো যে ড্যানিয়েল অ্যান্ড ড্যাভসন, আমরা এখানে একটু মডেল পড়বো, কারণ কি অনেক সায়েন্টিস্ট, এটা আসলে একদিনে আবিষ্কার হয়নি যে প্লাজমা লেমাটা কেমন, এটার গঠনটা কেমন, রাসায়নিক গঠনটা কেমন, এটা কি কি উপাদান দিয়ে তৈরি, এগুলো একদিনে কিন্তু আবিষ্কার করা সম্ভব হয়নি। এগুলো আস্তে আস্তে বিজ্ঞানীরা দেখেছেন, পর্যালোচনা করেছেন, এবং কারো কারোটা ভুল হয়েছে, পরে নতুন ভাবে সেটাকে আবার অনেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন আরো সঠিকভাবে। তো যত আধুনিক যুগের দিকে আমরা এগিয়েছি, তত গঠনটা সঠিকভাবে জানা সম্ভব হয়েছে। তো আমরা এখানে একটু দেখবো যে ভৌত গঠনের মধ্যে 3 ধরনের মডেল আছে, ঠিক আছে? তো ড্যানিয়েল আর ড্যাভসন ওনারা আসলে কিভাবে এটাকে উপস্থাপন করেছেন, ড্যানিয়েল অ্যান্ড ড্যাভসন ওনারা কি বলেছেন কোষঝিল্লি সম্পর্কে, আমরা এটা একটু দেখব যে ওনারা কি বলেছেন একটু খেয়াল করি। ওনারা বলেছেন এটাকে স্যান্ডউইচ মডেল। কি বলেছেন? স্যান্ডউইচ মডেল। একটু খেয়াল করো, পরীক্ষাতে কিন্তু এটাও আসে, স্যান্ডউইচ মডেল কারা দিয়েছেন বা স্যান্ডউইচ মডেল কার। তো আমাদের এটা মনে রাখতে হবে, ড্যানিয়েল অ্যান্ড ড্যাভসন। ওকে, তো ওনারা কি বলেছেন, স্যান্ডউইচটা আসলে কেমন একটু খেয়াল করো। তো দেখো ওনারা বলেছিলেন যে যে কোষঝিল্লি আসলে স্যান্ডউইচের মতো। তো স্যান্ডউইচ আমরা সবাই চিনি কেমন, স্যান্ডউইচ হচ্ছে বাইরে দুই পাশে ব্রেড থাকে এবং মাঝখানে কি থাকে, বিভিন্ন উপাদান থাকে, তাই না? তো ড্যানিয়েল অ্যান্ড ড্যাভসন তারাও হচ্ছে এই কোষঝিল্লির সম্পর্কে এরকমই ঠিক একটা মডেল উপস্থাপন করেছিলেন, খেয়াল করো। তো উনারা কি বলেছিলেন, এই যে বাইরে এটা হচ্ছে প্রোটিন লেয়ার, প্রোটিন লেয়ার, এটা হচ্ছে প্রোটিন লেয়ার, প্রোটিনের স্তর, এটা প্রোটিন, প্রোটিন লেয়ার, ঠিক আছে, এটা প্রোটিনের স্তর। আর মাঝখানে রয়েছে লিপিড, এই মাঝখানের অংশটুকু লিপিড। তো দেখো আমরা যখন স্যান্ডউইচ বানাই বা স্যান্ডউইচ খাই, আমরা কি খেয়াল করেছি যে দুই পাশে থাকে ব্রেড, তাই না? ব্রেড থাকে এবং মাঝখানে কি থাকে, বিভিন্ন উপাদান থাকে। তার মানে খেয়াল করো যে এখানে প্রোটিন, প্রোটিন এটাকে ব্রেডের সাথে যদি তুলনা করো এবং মাঝখানে যে লিপিড জাতীয় উপাদান রয়েছে, এটাকে যদি বিভিন্ন উপাদান বা সবজি এগুলো হিসেবে বা স্যালাড হিসেবে কল্পনা করো, তাহলে দেখো যে এটা একটা স্যান্ডউইচের মতো গঠন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে দুই পাশে প্রোটিনের স্তর এবং মাঝখানে লিপিডের স্তর, এটাকে ওনারা বলছেন স্যান্ডউইচ মডেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি যে এর পরের গঠনটা আসলে কি। দেখো রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। তো রবার্টসন এই কোষঝিল্লি সম্পর্কে কি মতবাদ উপস্থাপন করেছিলেন সেটাকে আমরা একটু আলোচনা করি। উনি বলছিলেন, একটু খেয়াল করো যে উনি বলছেন কি, কোষঝিল্লি প্রোটিন এবং লিপিডের সমন্বয়ে গঠিত। উনি উপাদানটা ঠিক রেখেছিলেন, কিন্তু বলছিলেন কি যে সমস্ত জীব, এই জীব জগতে যত জীব রয়েছে সবার কোষঝিল্লির গঠন বা গাঠনিক উপাদান একই রকম। উনি কি বলছেন, একই রকম, সবার কোষঝিল্লির গঠন একই রকম। আচ্ছা, তারপর বলছেন যে আসলে কোষঝিল্লিটা কেমন, কোষঝিল্লি হচ্ছে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। তো এই যে লিপিডের মাঝে প্রোটিনের অবস্থান, উনি এটাকে বলতে চাচ্ছেন ইউনিট মেমব্রেন। উনি এটাকে নাম দিয়েছেন কি, ইউনিট মেমব্রেন, উনি এটার নাম দিয়েছেন ইউনিট মেমব্রেন। আচ্ছা, এরপরে আমরা আসি যে লাস্ট ওয়ান, সিঙ্গার অ্যান্ড নিকোলসন, এবং মোস্ট ইম্পর্টেন্ট সিঙ্গার অ্যান্ড নিকোলসন, জে সিঙ্গার, জে এল নিকোলসন, ওনারা কত সালে, সালটাও আমাদের লাগবে, 1972, আমাদের মুক্তিযুদ্ধের পরের বছর, এভাবে মনে রাখবো যে মুক্তিযুদ্ধের পরের বছর 1972। ওনারা যে মডেলটা উপস্থাপন করেছিলেন, একটু খেয়াল করো সেই মডেলটা কি, ফ্লুইড মোজাইক মডেল। সে মডেলটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো
এই নামের পিছনে অনেক নাম দেওয়ার পিছনে আসলে একটু কাহিনী আছে। কেন এটাকে ফ্লুইড মোজাইক মডেল হিসেবে নামকরণ করা হচ্ছে, ওনারা কেন এভাবে নামকরণ করলেন? তো আমরা আসলে দেখি যে ওনাদের নামকরণের কারণ এবং এই মডেলটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, এখন আসি ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুসারে ওনারা যে মডেল দিয়েছিলেন, এই মডেল অনুসারে কোষ ঝিল্লির গাঠনিক উপাদান কি এটা আমাদের আগে জানতে হবে। কোষ ঝিল্লির গাঠনিক উপাদানগুলো কি? তো আমরা একটু দেখি কোষ ঝিল্লির গাঠনিক উপাদান। দেখো, একটু খেয়াল করো, দেখো আমাদের ক নম্বর বা 1 নম্বরে কি আছে? ফসফোলিপিড বাইলেয়ার। কি আছে? ফসফোলিপিড বাইলেয়ার। তার মানে ওনারা বলছেন যে কোষ ঝিল্লিটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। খেয়াল করো, এখানে কোন ধরনের লিপিড? ফসফোলিপিড। এবং কয়টা লেয়ার? বাইলেয়ার। বাই মানে কয়টা? 2টা। তোমরা সবাই জানো বাই মানে 2টা। তার মানে এই যে কোষ ঝিল্লি, এটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। 2টা লেয়ার আছে। এবং কিসের লেয়ার আছে? ফসফোলিপিডের। কিসের? ফসফোলিপিডের। ওকে, এখন আমরা আসি যে এই লেয়ারের মধ্যে আসলে কি কি উপাদান রয়েছে। খেয়াল করো, যেহেতু ফসফোলিপিড, খেয়াল করো এখানে প্রোটিন আছে এবং লিপিড রয়েছে। প্রোটিন আছে এবং লিপিড আছে। একটু যদি আমরা খেয়াল করি, প্রোটিনের পরিমাণটা একটু দেখো, 60% রয়েছে প্রোটিন। এটা কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন। কোনটা বেশি পরিমাণে উপস্থিত থাকে কোষ ঝিল্লিতে? দেখো, এখানে খেয়াল করো, নাম কিন্তু ফসফোলিপিড বাইলেয়ার, কিন্তু উপাদান বা পরিমাণ সবচেয়ে বেশি কি? প্রোটিন। ওকে, কারণ অবশ্যই এটাতে আরো বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে, সেগুলো আমরা জানবো একটু পরে। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে 60% প্রোটিন থাকে কোষ ঝিল্লিতে, এটা সবচেয়ে বেশি পরিমাণে। এবং বাদ বাকি যে থাকলো 40%, ওই 40%টা কি? অবশ্যই লিপিড। যেহেতু এটা একটা ফসফোলিপিড বাইলেয়ার, তাহলে সেখানে রয়েছে 40% লিপিড। তাহলে আমরা এটা একটু জানবো যে এখানে প্রোটিনের পরিমাণটা 60%। আচ্ছা, এরপরে খ 2 নম্বর একটু খেয়াল করো যে ফসফোলিপিড বাইলেয়ার এরপরে আসলে কি উপাদান আছে ওই কোষ ঝিল্লির মধ্যে ফ্লুইড মোজাইক মডেল অনুসারে। তো ওনারা বলছেন যে মেমব্রেন প্রোটিন আছে। কি আছে? মেমব্রেন প্রোটিন। তো আমরা যদি একটু দেখি টার্মটা মেমব্রেন প্রোটিন আসলে কি, বুঝতেই পারছি এটা একটা প্রোটিন। তার মানে এই কোষ ঝিল্লি, প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন, এই মেমব্রেনের মধ্যে যে প্রোটিন গুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো প্লাজ মেমব্রেন প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, মেমব্রেন প্রোটিন। এখন খেয়াল করো, মেমব্রেন প্রোটিন কয় ধরনের? 3 ধরনের। মেমব্রেন প্রোটিন 3 ধরনের। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ ওই যে 3 লাকি নাম্বার, 3 যেখানেই থাকবে আমরা 3টা একটু বেশি মনে রাখার চেষ্টা করব, কারণ আরেকটা অপশন বাড়া দিয়ে এমসিকিউ এর জন্য একটা ভালো কোশ্চেন করা যায়। আচ্ছা, দেখো মেমব্রেন প্রোটিন কি কি সেগুলো? ইন্টিগ্রাল প্রোটিন। কি? ইন্টিগ্রাল প্রোটিন। তারপরে কি রয়েছে? পেরিফেরাল প্রোটিন। তারপরে রয়েছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এখন আমরা এগুলো আসলে বোঝার চেষ্টা করি যে কোনগুলো ইন্টিগ্রাল, কোনগুলো পেরিফেরাল, কোনগুলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো খেয়াল করো, আমরা এই একটা চিত্র অ্যাড করেছি বোঝার সুবিধার্থে তোমাদের। দেখো যে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, খেয়াল করো, খেয়াল করো, এই যে এই প্রোটিন, এই প্রোটিন, এটা একটা প্রোটিন। ঠিক আছে? তো খেয়াল করো, এটা প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন। তো এই যে পুরো স্তর জুড়ে, পুরো স্তর জুড়ে প্রোটিনটা রয়েছে, তাই না? পুরো স্তর জুড়ে রয়েছে। তো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, বা উপর থেকে নিচ পর্যন্ত, বা বাইরে থেকে ভেতর পর্যন্ত পুরো স্তর জুড়ে যে প্রোটিনটা রয়েছে, ওই প্রোটিনটাকে আমরা কি নামে ডাকবো? ইন্টিগ্রাল প্রোটিন নামে ডাকবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, পেরিফেরি আমরা কি জানি? পেরিফেরি মানে একদম বাইরের স্তর, পেরিফেরি বা পরিধির দিকে যে যেটা থাকে। ঠিক আছে? তাহলে পেরিফেরি, তাহলে পেরিফেরাল প্রোটিন আমরা কি বলবো? যে প্রোটিন এই পেরিফেরির মধ্যে থাকবে, উপরে থাকবে, উপরের লেয়ারে থাকবে। ঠিক আছে? পরিধি বরাবর থাকবে যে সকল প্রোটিন, সেগুলোকে আমরা কি বলবো? পেরিফেরাল প্রোটিন। এই ধরনের প্রোটিনকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে? তাহলে আমাদের ইন্টিগ্রাল প্রোটিন বোঝা শেষ, আমাদের পেরিফেরাল প্রোটিন বোঝা শেষ। এখন আমরা আসি যে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে বুঝতে পারছো লিপিডের মধ্যে থাকবে, লিপিডের সাথে সম্পৃক্ত অবস্থায় থাকবে, বা লিপিডের মধ্যে
থাকবে। তো দেখো এইগুলা যদি লিপিড হয়, এই যে এগুলো হচ্ছে লিপিড, তো লিপিডের মধ্যে সম্পৃক্ত অবস্থায় এই যে এই ধরনের প্রোটিনগুলা উপস্থিত, তো এগুলাকে আমরা নাম করতে পারি কি, এগুলাকে বলতে পারি লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে, তার মানে লিপিডের সাথে কি রয়েছে, সম্পৃক্ত অবস্থায় রয়েছে। তো আমাদের 3 ধরনের প্রোটিন জাস্ট লোকেশন অনুসারে বা কোথায় তারা অবস্থিত এই অনুসারে এগুলোকে নামকরণ করা হয়েছে, ইন্টিগ্রাল, পেরিফেরাল এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, ইন্টিগ্রাল কোনটা, যেটা পুরো স্তর জুড়ে একদম বাইরে থেকে ভেতর পর্যন্ত কোষ ঝিল্লির পুরো স্তর জুড়ে বিস্তৃত থাকবে, ওই তাকে আমরা বলছি ইন্টিগ্রাল প্রোটিন। যেটা পেরিফেরির দিকে থাকবে, পরিধি বরাবর থাকবে, ওটাকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন। এবং যেটা লিপিডের সাথে, এই যে লিপিডের অণু, লিপিডের সাথে যেগুলা মিক্স হয়ে থাকবে, এই যেগুলা সম্পৃক্ত অবস্থায় থাকবে, সেগুলাকে আমরা বলছি লিপিড সম্পৃক্ত প্রোটিন। আচ্ছা, এরপরে আসি, এই যে মেমব্রেন প্রোটিন, আসলে এই মেমব্রেন প্রোটিনের কাজ কি, এগুলো আমাদেরকে একটু জেনে রাখা লাগবে জাস্ট কনসেপ্টের জন্য। মেমব্রেন প্রোটিনের কাজ, তো আমরা দেখি এরা হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের উপাদানের রিসেপ্টর হিসেবে এরা কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যে শুধু কিওয়ার্ড গুলো আমরা মনে রাখবো, কিওয়ার্ড দিয়েই কিন্তু আসলে বোঝা সম্ভব। আমরা পুরো যে গাধার মতো মুখস্থ করে যাব পুরো বই, এরকমটা না, আমরা বুঝবো, আমরা কিওয়ার্ড গুলা জানবো, কিওয়ার্ড গুলা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এরপর আসি, চ্যানেল, পাম্প, ক্যারিয়ার ও ইলেকট্রন ট্রান্সপোর্টার হিসেবে কাজ করতে পারে। এই প্রোটিন গুলা কি হিসেবে কাজ করতে পারে, চ্যানেল হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ বা নালী হিসেবে কাজ করতে পারে। দেখো ইন্টিগ্রাল প্রোটিনটা বাইরে থেকে যদি কোনো কিছু ভেতরে ঢোকার প্রয়োজন হয়, তাহলে খেয়াল করো বাইরে থেকে ভেতর পর্যন্ত বিস্তৃত কোন প্রোটিনটা, ইন্টিগ্রাল প্রোটিন। তার মানে এই প্রোটিনটা কোনো উপাদানকে কি করবে, বাইরে থেকে সে সহজে ভেতরে নিয়ে আসতে সক্ষম। তো আমরা এই ধরনের প্রোটিনকে বলবো চ্যানেল। তারপরে আবার পাম্প হিসেবে কাজ করে, তারা বিভিন্ন উপাদান পাম্প করে। এরপর ক্যারিয়ার, তারা বিভিন্ন উপাদান ক্যারি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এরপর দেখো যে ইলেকট্রন ট্রান্সপোর্টার, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে এটা ইলেকট্রন ট্রান্সপোর্টার হিসেবেও কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এনজাইম। আমরা জানি কি এনজাইম গুলার কিন্তু আসলে প্রোটিন। ঠিক আছে, তো এনজাইম গুলো প্রোটিন, তার মানে এই প্রোটিন গুলো এনজাইম হিসেবেও কাজ করতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে কোষের সাথে কোষের সংযুক্তি, অর্থাৎ একটা কোষের সাথে, খেয়াল করো এই একটা কোষের সাথে আরেকটা কোষের সংযুক্তির জন্য আমাদের কি এই কোষ ঝিল্লি, এই যে সংযুক্তি, এই সংযুক্তির জন্য কোষ ঝিল্লি কিন্তু বিশেষভাবে কাজ করে। অর্থাৎ একটা সেলের সাথে আরেকটা সেল কিভাবে সংযুক্ত হয়ে থাকবে এবং তারা বিচ্ছিন্ন হয়ে যাবে না, এভাবে কি তৈরি করবে, টিস্যু তৈরি করবে, অঙ্গ তৈরি করবে, তো এই কাজগুলা কিন্তু প্রোটিন করে থাকে। তো এই কোষের সাথে কোষের সংযুক্তি। ঠিক আছে, তো আমরা কিওয়ার্ড গুলো মনে রেখে আসলে এটাকে সহজভাবে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি, তাহলে আমরা 2টা উপাদান এখানে করলাম যে ফ্লুইড মোজাইক মডেল অনুসারে আমাদেরকে যদি বলে যে ফ্লুইড মোজাইক মডেলটা ব্যাখ্যা করো বা আলোচনা করো, বা তোমাদেরকে পরীক্ষায় যদি বলে, তাহলে তোমরা কি করবে, তোমরা গাঠনিক উপাদান দিয়ে আসলে ব্যাখ্যা করবে যে এখানে কি কি থাকে। ফসফোলিপিড বাইলেয়ার থাকে, মেমব্রেন প্রোটিন, তো মেমব্রেন প্রোটিন গুলো আমরা আলোচনা করলাম। আচ্ছা, এরপরে দেখি আর কি কি উপাদান এর মধ্যে উপস্থিত থাকে। দেখো এখানে আর কি থাকে, গ্লাইকোক্যালিক্স। এখানে কি থাকে, গ্লাইকোক্যালিক্স। তো এটা তোমাদের জন্য একটু নতুন হতে পারে। দেখো গ্লাইকোক্যালিক্সটা আসলে কি জিনিস, তো মনে করো যে গ্লাইকো, এটা দ্বারা বোঝাচ্ছে গ্লুকোজ জাতীয় উপাদান, গ্লাইকো প্রোটিন, তার মানে বুঝতে পারছো যে এখানে কি রয়েছে, গ্লুকোজ এবং প্রোটিন। আর আরেকটা উপাদান যদি আমরা বলি গ্লাইকো লিপিড, তার মানে বুঝতে পারছো এখানে কি রয়েছে, গ্লুকোজের সাথে লিপিড রয়েছে। তো এই 2টা উপাদান, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড, এই 2টাকে একসাথে কি নামে ডাকা হচ্ছে, একসাথে ডাকা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, একসাথে গ্লাইকোক্যালিক্স নামে ডাকা হচ্ছে। তো খুবই সহজ, গ্লাইকোলিপিড এবং
প্রোটিন, এই দুটাকে একসাথে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা দেখি যে গ্লাইকোক্যালিক্স আসলে কোথায় দেখা যায়, তো ওই যে ফ্লুইড মোজাইক মডেল যেহেতু আমরা পড়ছি, আমরা দেখি ফ্লুইড মোজাইক মডেল অনুসারে এই যে ফসফোলিপিড ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেল, ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেল। একটু খেয়াল করো, তো দেখো এগুলা হচ্ছে কি ফসফোলিপিড, এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। তো এটা কি, এটা হচ্ছে ফসফেট হেড, ঠিক আছে। তো ফসফেট হেড আর এগুলো, এটা কি ফ্যাটি অ্যাসিড টেল, ঠিক আছে, ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেল। তো এই দুইটা লেয়ার, এটা একটা ফসফোলিপিড আর এটা একটা ফসফোলিপিডের লেয়ার, তাহলে এই দুইটা মিলে আমরা বলতে পারি এটা কি ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার, বাই মানে দুই, লেয়ার মানে স্তর, তার মানে দুইটা স্তর, ঠিক আছে, ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা এখন দেখো এখানে আরেকটা বিষয়, মজার বিষয়, সেটা হচ্ছে এই ফসফোলিপিড বাইলেয়ারের একটা অংশ পানি আকর্ষী এবং আরেকটা অংশ পানি বিকর্ষী। তাহলে কোনটা পানি আকর্ষী কোনটা পানি বিকর্ষী আমরা একটু দেখি, অ্যানালাইসিস করি। তো ফসফেট হেড, খেয়াল করো এটা কিন্তু পোলার, ফসফেট এটা কিন্তু পোলার, তার মানে এটা কি হবে পানি আকর্ষী। আমরা জানি কি পানিও কিন্তু পোলার, এটা হবে পানি আকর্ষী। আর ফ্যাটি অ্যাসিড, এখানে কি আছে ফ্যাট, চর্বি, তেল বা এই জাতীয় উপাদান, এই যে ফ্যাট গুলো কি পানির সাথে মেশে না, তার মানে এরা কি পানি বিকর্ষী, এই উপাদানটা পানি বিকর্ষী। তো তোমরা জানো যে পানি আকর্ষী এটাকে কি বলা হয় হাইড্রোফিলিক, আর পানি বিকর্ষী এটাকে কি বলা হয়, কি নামে ডাকা হয় হাইড্রোফোবিক, ঠিক আছে। আচ্ছা তো এই যে ফসফোলিপিড আমরা বাইলেয়ার দেখলাম, এখানে আসলে গ্লাইকোক্যালিক্সটা কিভাবে থাকে। তো মনে করো যে এইখানে একটা প্রোটিন রয়েছে এবং এই প্রোটিনের সাথে রয়েছে গ্লুকোজ জাতীয় উপাদান। তো তাহলে আমরা এই পুরোটাকে কি নামে ডাকবো, তাহলে আমরা এই যে এই গঠন, এই পুরোটাকে কি নামে ডাকবো, এটাকে তাহলে ডাকবো গ্লাইকোপ্রোটিন। কিন্তু যখন এই লিপিডের সাথে থাকবে বিভিন্ন গ্লুকোজ জাতীয় উপাদান, তখন আমরা এটাকে কি নামে ডাকবো, গ্লাইকোলিপিড, ঠিক আছে, গ্লাইকোলিপিড। এই যে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, এই দুইটাকে একসাথে আমরা কি বলছি গ্লাইকোক্যালিক্স, খুবই সিম্পল। আচ্ছা এরপরে আসি যে পরের উপাদানটা কি, সেটা হচ্ছে কোলেস্টেরল। পরের উপাদানটা কি কোলেস্টেরল। দেখো কোলেস্টেরল কি জাতীয়, লিপিড জাতীয় এবং এটা স্টেরয়েড, তেল বা চর্বি জাতীয় নয়, এটা লিপিড জাতীয় স্টেরয়েড, এটাকে কি বলা হচ্ছে স্টেরয়েড। তো এই কোলেস্টেরলটা কোথায় থাকে, কোলেস্টেরল আমরা কিভাবে দেখতে পাই, দেখো এই যে ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে এটা কি অবস্থায় থাকে, অবস্থান করে, ফসফোলিপিড বাইলেয়ারের মাঝে মাঝে এরা অবস্থান করে। আমরা কোষঝিল্লির গঠন যখন দেখব তখন দেখতে পাবো যে, তোমরা যদি বইয়েও একটু খেয়াল করো তাহলে দেখতে পারবে যে এইখানে ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে যে প্রথিত উপাদানটা থাকে সেটা হচ্ছে কোলেস্টেরল। তো কোলেস্টেরল উদ্ভিদ কোষের থেকে প্রাণী কোষে একটু বেশি পরিমাণে দেখা যায়, ঠিক আছে, এটা একটু খেয়াল করবা যে উদ্ভিদ কোষের থেকে প্রাণী কোষে একটু বেশি পরিমাণে দেখা যায়।
তো এই কোলেস্টেরলটার আসলে অনেক কাজ রয়েছে, কোলেস্টেরলের অনেক কাজ রয়েছে। কি কাজ? এগুলো আসলে মেমব্রেনের মধ্যে থেকে বিভিন্ন ধরনের কাজে আমাদের সেল মেমব্রেনকে সহায়তা করে। ইভেন এই সেল মেমব্রেনের ভেদ্যতাও নিয়ন্ত্রণ করে থাকে, বাইরে থেকে ভেতরে কোনো বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপে এই কোলেস্টেরল হেল্পফুল। আচ্ছা, এরপরে আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, তো এইটা কিন্তু যে ফ্লুইড মোজাইক মডেল আছে সেই মডেল অনুসারে এটাকে ব্যাখ্যা করা সম্ভব। দেখো যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এই মুভমেন্টটা আসলে কি বলা হচ্ছে এখানে? লিপিড অণু তরল পদার্থের মতো, অর্থাৎ আমরা দেখলাম যে ফসফোলিপিড বাইলেয়ার, সেল মেমব্রেন বা কোষ ঝিল্লিতে কি রয়েছে? ফসফোলিপিড বাইলেয়ার রয়েছে। তো এই যে লিপিড অণু, লিপিডের অণুগুলো সেগুলো কেমন? তরল পদার্থের মতো, অর্থাৎ এগুলো তরল পদার্থের মতো আচরণ করে, স্থান পরিবর্তন করে। এটা এক জায়গায় থাকে না, এটা স্থান পরিবর্তন করে। আবার দেখো পাশে ব্যক্ত হয়, পাশে চলাচল করে, ডিফিউজ হয়। এরপরে দেখো অক্ষ বরাবর ঘুরতে পারে, অর্থাৎ এরা রোটেশন করতে পারে, অক্ষ বরাবর ঘুরতে পারে। তো এই সকল বৈশিষ্ট্যগুলা যদি খেয়াল করো, পানির বৈশিষ্ট্য, তরলের বৈশিষ্ট্য, তার মানে এটাকে কি বলা হচ্ছে? যে লিপিড অণুর কারণে কোষ ঝিল্লি একটা তরলের মতো ব্যবহার করছে, তরলের মতো আচরণ করছে, তখন আমরা এটাকে বলছি এই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই লিপিড অণুর এরকম আচরণটাকে আমরা বলছি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর এই মুভমেন্ট যেহেতু তরল পদার্থের মধ্যে আমরা দেখি বা তরল পদার্থের সাথে বা ফ্লুইডের সাথে আমরা মিল পাই, এজন্য আমরা এটাকে বলছি ফ্লুইড মোজাইক মডেল। এজন্য আমরা এটাকে কি বলছি? ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, এখন দেখি যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। একটু খেয়াল করো, খুবই সহজ হবে আশা করছি। দেখো এগুলো হচ্ছে ফসফোলিপিড, তাই না? এগুলো হচ্ছে ফসফোলিপিড। তো আমরা এখন দেখবো যে আসলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বা এই লিপিড গুলা কিভাবে মুভমেন্ট করে, কিভাবে মুভমেন্ট করে, বা এটাকে ফ্লিপ ফ্লপ, অক্ষ বরাবর রোটেশন বা হচ্ছে ডিফিউজ হয়, পাশে ব্যক্ত হয়, স্থান পরিবর্তন করে, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তো একটু খেয়াল করো, এগুলা হচ্ছে ফসফোলিপিড, তাই না? অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার কোষ ঝিল্লির মধ্যে। আচ্ছা, তাহলে দেখো এটা ছিল আমাদের কি? ফসফেট হেড, আমাদের ছিল ফসফেট হেড, ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড তেল। তো এই ফসফেট, এই অংশটা এখানে আসতে পারে, আবার এইটা কি করতে পারে? এখানে স্থান পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এটা এইদিকে আসতে পারে, এটা এইদিকে আসতে পারে, এটাকে আমরা বলছি ট্রান্সভার্স মুভমেন্ট। ট্রান্সভার্স মুভমেন্ট, অর্থাৎ মুভমেন্ট করতে পারছে। ঠিক আছে, খেয়াল করো, তার মানে এরা এই জায়গা থেকে এখানে আসতে পারে, আবার এই জায়গা থেকে এখানে যেতে পারে, অর্থাৎ এটা মুভমেন্ট করছে, ট্রান্সভার্স মুভমেন্ট করছে। এরপরে যদি আমরা একটু আসি যে দেখো, মনে করো যে এইখানে আরো একটা, পাশে আরো একটা লিপিডের হেড, ফসফেট হেড রয়েছে। ঠিক আছে, তাহলে এই ফসফেট হেড, এটা তার অক্ষ, এই বরাবর এটা কি করতে পারে? রোটেশন করতে পারে, ঘুরতে পারে, রোটেশন করতে পারে, ঘুরছে, সে ওই জায়গা থেকে ঘুরছে। ঠিক আছে, অক্ষ বরাবর ঘুরছে। বা এইটা মনে করো এই অক্ষ, তার এই অক্ষ বরাবর, তার এই যে লম্ব অক্ষ আছে এই অক্ষ বরাবর সে ঘুরছে, তার মানে এটা কি হচ্ছে? রোটেশন। খেয়াল করো একটু, রোটেশন বা আবর্তন, আবর্তন। ঠিক আছে, আবর্তন করতে পারছে, এরা আবর্তন করতে পারছে। আচ্ছা, এরপরে দেখো আর একটা বিষয় আমরা একটু দেখি, সেটা হচ্ছে দেখো যে এই লিপিড অণুগুলা কি করতে পারে? স্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ সে একটা জায়গায় আছে, এই জায়গা থেকে পাশে সরে যেতে পারে,
এদিকে যে হতে পারে, বিভিন্ন দিকে সে স্থান পরিবর্তন করতে পারে। ঠিক আছে, বিভিন্ন দিকে স্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ সে মাঝখানে ছিল, সে সামনে যেতে পারে, পেছনে আসতে পারে, ডান পাশে যেতে পারে, বাম পাশে যেতে পারে, এরকম ভাবে সে স্থান পরিবর্তন করতে পারে। স্থান পরিবর্তন করতে পারে। স্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোষ ঝিল্লির যে লিপিড অণুগুলো রয়েছে সেগুলোর ট্রান্সভার্স মুভমেন্ট ঘটাতে পারে, সেগুলো রোটেশন করতে পারে এবং সেগুলোর যে স্থান রয়েছে এই স্থানগুলো পরিবর্তন করতে পারে, সামনে পেছনে পাশে অবস্থান পরিবর্তন করতে পারে। তার মানে আমরা বলতে পারি যে আসলে এটা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই সবগুলো মুভমেন্টকে আমরা একসাথে বলতে পারি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। অর্থাৎ এটা কি করতে পারে, তরল পদার্থের ন্যায় স্থান পরিবর্তন করে, পাশে ব্যক্ত হয় এবং অক্ষ বরাবর রোটেশন করতে পারে। এজন্যই আমরা এই মডেলটাকে ডাকছি, আরেকটা নামে ডাকছি ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি যে কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান। কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান, তো রাসায়নিক ভাবে আসলে কোষ ঝিল্লিটা কি কি উপাদানের সমন্বয়ে গঠিত আমরা একটু খেয়াল করব। সেগুলো দেখি যে প্রোটিন, প্রথমেই প্রোটিন আমরা দেখেছিলাম শুরুতেই যে উপাদানের মধ্যে সবচেয়ে বেশি কি থাকে, প্রোটিন থাকে 60%, অর্থাৎ এখানে আমরা দেখবো যে প্রোটিন 60 to 80% সবচেয়ে বেশি, লিপিড থাকে 20 to 40% এবং এছাড়াও পলিস্যাকারাইড থাকতে পারে 4 to 5%। আচ্ছা এরপরে দেখি যে শুষ্ক ওজনের 75 লিপিড হচ্ছে লিপিড, অর্থাৎ আমরা যদি শুষ্ক অবস্থায় দেখি কোষ ঝিল্লি বা এই প্লাজমা মেমব্রেন, এটাকে যদি আমরা শুষ্ক অবস্থায় দেখি পানি ছাড়া, তাহলে এর 75 হচ্ছে লিপিড। এটাও একটু স্টার মার্ক দিবে, স্টার মার্ক দিয়ে পড়বে যে এটাও ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আচ্ছা, আর এরপরে দেখো যে অর্ধেকের বেশি থাকে কি, এই যে লিপিড, এই যে এত ভাগ লিপিড, এর মধ্যে আসলে লিপিডের মধ্যে আবার দুই ধরন আছে, সরল লিপিড, জটিল লিপিড। জটিলের মধ্যে, সরলের মধ্যে সবচেয়ে যেই সব সরল সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। তারপরে দেখো যে জটিল, জটিল লিপিডের মধ্যেও আরো বিভিন্ন ধরন রয়েছে, 4 ধরনের আছে প্রায়। তো 4 ধরনের মধ্যে সবচেয়ে বেশি জটিল হলো লেসিথিন, সবচেয়ে বেশি জটিল। আর লেসিথিনই থাকে আমাদের কোষ ঝিল্লিতে। ঠিক আছে, তো সবচেয়ে বেশি থাকে লেসিথিন, অর্থাৎ দেখো অর্ধেকের বেশি, প্রায় অর্ধেকের বেশি থাকে লেসিথিন। আচ্ছা এরপরে দেখো যে আরএনএ বা পেঁয়াজের কোষে আমরা কোষ ঝিল্লি, দেখো আরএনএ থাকে কোষ ঝিল্লির মধ্যে, আবার আরএনএ থাকে কোষ ঝিল্লির মধ্যে, আরএনএ থাকে মানে জেনেটিক একটা উপাদান। ঠিক আছে, তো এই আরএনএ থাকে কোথায়, সেটা হচ্ছে পেঁয়াজের কোষে। এটাও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো পেঁয়াজের কোষে আমরা দেখতে পাবো কোষ ঝিল্লির মধ্যে আরএনএ উপস্থিত রয়েছে। আচ্ছা এরপরে আসি কোষ ঝিল্লির কাজ। আমরা একটা পার্ট করলাম, একটা কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কোষ ঝিল্লি অর্থাৎ প্লাজমা মেমব্রেন, যে আবরণ বা পর্দা দিয়ে কোষটা ঢাকা থাকে। তো এই কোষ ঝিল্লির কাজ সম্পর্কেও আমাদের ধারণা রাখতে হবে। তো দেখি এর কাজগুলো একটু আমরা কিওয়ার্ড দিয়ে পড়ি, যে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করা, যেহেতু এটা একটা কোষের বাইরের একটা স্তর, বাইরের একটা আবরণ বা পর্দা, তার মানে অবশ্যই বুঝতে পারছো যে অভ্যন্তরে যে সাইটোপ্লাজম রয়েছে, নিউক্লিয়াস বা হচ্ছে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলোকে রক্ষা করার কাজ কে করবে, রক্ষা করার কাজই করবে এই পর্দা বা বাইরের আবরণ, যেটাকে আমরা বলছি কি সেল মেমব্রেন বা প্লাজমা লেমা, সেল মেমব্রেন বা প্লাজমা লেমা। ঠিক আছে, তার মানে এটা অভ্যন্তরীণ বস্তুকে কি করবে, রক্ষা করবে। তারপরে দেখো বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এই কোষ ঝিল্লিটা আসলে কি কি কাজ করতে পারে, বস্তুর স্থানান্তর করতে পারে। এক জায়গা থেকে এখানে যদি আরেকটা কোষ থেকে থাকতো, এখানে যদি আরেকটা কোষ থাকতো, তাহলে আমরা বলতাম দেখো যে তাহলে একটা কোষ থেকে আরেকটা কোষে বা এই কোষ থেকে এই কোষে বিভিন্ন পদার্থের চলাচল, স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ, সমন্বয় সবকিছুই এই কোষ ঝিল্লি করে থাকবে।
আচ্ছা, এরপরে দেখো এনজাইম ধারণ। অবশ্যই যেহেতু আমরা বললাম যে প্রোটিন নিয়ে আলোচনা করার সময়, প্রোটিনের কাজ নিয়ে আলোচনা করার সময় যে প্রোটিন কি হিসেবে কাজ করতে পারে, ওইখানে এনজাইম হিসেবে কাজ করতে পারে। তার মানে কোষ ঝিল্লিটা কি ধারণ করবে? প্রোটিন ধারণ করে, অবশ্যই এনজাইমও ধারণ করে। আচ্ছা, এরপরে দেখো বৃহদাণু তৈরি। বিভিন্ন বৃহদাণু বা ম্যাক্রোমলিকিউলস, ম্যাক্রোমলিকিউল, ম্যাক্রো মানে বড়, ম্যাক্রো মানে বড়, তাহলে বড় মলিকিউল বা বৃহৎ বৃহৎ যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো তৈরি করবে এই কোষ ঝিল্লি। আচ্ছা, তথ্যের ভিত্তি হিসেবে কাজ করতে পারে, ইনফরমেশনের ভিত্তি হিসেবে এই কোষ ঝিল্লিটা কাজ করতে পারে। এরপরে দেখো বন্ধন, বৃদ্ধি, চলন। বন্ধন, বৃদ্ধি, চলন এই বিভিন্ন কাজগুলোও কিন্তু কোষ ঝিল্লি করে থাকে। ঠিক আছে, এরপরে দেখো ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস, দুইটা ইম্পর্টেন্ট দুইটা কথা, ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। একটু আমরা খেয়াল করি যে ফ্যাগোসাইটোসিস কি এবং পিনোসাইটোসিস কি। তো দেখো কোষ ঝিল্লির বা কোষের মধ্যে যখন কঠিন একটা বস্তু ঢুকে পড়বে, তার চারপাশে একটা আবরণ তৈরি হবে বা ভ্যাকিউল তৈরি হবে। এই ভ্যাকিউলের মাধ্যমে ওই বস্তুটাকে সে আবদ্ধ করে ফেলবে বা ভক্ষণ করে ফেলবে বা নষ্ট করে ফেলবে। তো এই প্রসেসটাকে আমরা বলছি কি? ফ্যাগোসাইটোসিস। এই প্রসেসটাকে আমরা কি বলছি? ফ্যাগোসাইটোসিস, মানে ভক্ষণ করে ফেলার প্রক্রিয়া। তাহলে পিনোসাইটোসিস কি? পিনোসাইটোসিসও সেম। মাঝে মাঝে দেখা যায় কি এই কোষ ঝিল্লির প্রাচীরে মাঝে মাঝে দেখা যায় যে এখানে কি দেখো এখানে কিছু ছিদ্র দেখা যায় বা কিছু চির দেখা যায়, যে এই চির বেয়ে কিছু তরল পদার্থ, কিছু তরল উপাদান কোষের মধ্যে ঢুকে পড়ে। তো তরল উপাদানের চারিপাশে যখন একটা ভ্যাকিউল, চারিপাশে একটা আবরণ তৈরির মাধ্যমে একটা ভ্যাকিউল যখন তৈরি করবে, তখন সেটাকে কি বলা হচ্ছে? পিনোসাইটোসিস। ভ্যাকুয়াল তৈরি করে ওই তরল উপাদানকে যখন ঘিরে ফেলবে, এটাকে বলে পিনোসাইটোসিস। তাহলে দুইটা সেম, শুধু পার্থক্য একটা জায়গাতে। ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে কঠিন উপাদান, এখানে হবে কঠিন উপাদান যদি বাইরে থেকে কোনো কঠিন বস্তু প্রবেশ করে তাহলে। এবং ফ্যাগোসাইটোসিস কিসের ক্ষেত্রে হবে? যদি সেটা তরল হয়, সেক্ষেত্রে হবে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ক্ষরণ কি করতে পারে? কোষ ঝিল্লি ক্ষরণ করতে পারে। ক্ষরণ মানে খেয়াল রাখবা, ক্ষরণ কি কি হয়? এনজাইম অথবা হরমোন। তার মানে কোষ ঝিল্লি কি করতে পারে? এনজাইম ক্ষরণ করতে পারে, এনজাইম ক্ষরণ করতে পারে। ঠিক আছে। আচ্ছা দেখো স্নায়ু উদ্দীপনা সংবহন, অর্থাৎ কোষ ঝিল্লি যেহেতু কোষের একটা অংশ, তো এখানে অবশ্যই স্নায়ু উদ্দীপনা সংবহন বা সংবাহিত হবে। এরপরে দেখো ব্যাকটেরিয়ার মেসোজোমের শক্তি উৎপাদন প্রক্রিয়া। তো খেয়াল করো, আমরা যখন ব্যাকটেরিয়া পড়বো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো ব্যাকটেরিয়া, আমরা যদি একটা ব্যাকটেরিয়ার গঠন দেখাই, তো ব্যাকটেরিয়ার মনে করো যে সেল মেমব্রেন, সেটা ভিতরের দিকে ভাঁজ হয়ে এরকম একটা স্ট্রাকচার গঠন করে। তো এটাকে আমরা কি নামে ডাকি? মেসোজোম। মেসোজোম। তো মেসোজোমের কাজ কি? মেসোজোমের কাজ আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে শক্তি উৎপাদনে সহায়তা করা বা শক্তি উৎপাদন করা। তো এই কাজটা কে করে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ ঝিল্লি করে থাকে মেসোজোমের সাহায্যে, মেসোজোম গঠন করার সাহায্যে, মেসোজোম গঠন করার মাধ্যমে। তো এইভাবে ঠিক একটা আমাদের দেহের বা আমাদের জীবের দেহের কোষ ঝিল্লি কাজ করে থাকে এই সকল প্রক্রিয়ায়। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা একটু খেয়াল করো। কোষ ঝিল্লি বিভিন্নভাবে বিশেষায়িত হতে পারে, বিভিন্নভাবে মডিফাই হতে পারে, মডিফিকেশন হতে পারে। তো দেখো খেয়াল করো, আমরা একটু দেখি যে কোষ ঝিল্লির অবস্থাগুলোর মধ্যে 4 ধরনের অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। তো দেখো মাইক্রোভিলাই। তো মাইক্রোভিলাইটা আসলে কি? মাইক্রোভিলাইটা কি? কোষ ঝিল্লি যখন এরকম আঙুলের মতো অভিক্ষেপ তৈরি করে, সেটাকে আমরা কি বলছি? মাইক্রোভিলাই। এই গঠনটাকে আমরা বলছি মাইক্রোভিলাই, অর্থাৎ আঙুলের মতো ছোট ছোট অভিক্ষেপ। ভিলাই বলছি, এটা হচ্ছে বহুবচনের জন্য, একবচনে আমরা কি বলবো? ভিলাস, মাইক্রোভিলাস। ঠিক আছে। আচ্ছা, আর মাইক্রো মানে ক্ষুদ্র। তো এই কোষের ঝিল্লিতে যখন এরকম অভিক্ষেপ থাকবে তখন আমরা সেগুলোকে বলবো মাইক্রোভিলাই। আচ্ছা, তো এই মাইক্রোভিলাইয়ের আসলে কাজ কি? শোষণ
তল বাড়ানো। মাইক্রোভিলাই কি করে? শোষণ তল বাড়িয়ে দেয়, শোষণ তলকে বাড়িয়ে দেয়, বাড়িয়ে শোষণে সাহায্য করে। তার মানে বুঝতে পারছো যে অ্যাবজর্পশন বা শোষণ আসলে আমাদের কোন অংশে ঘটে থাকে? ইন্টেস্টাইনে। তো ইন্টেস্টাইনের কোষগুলোনে আমরা কি দেখতে পাবো? এরকম মাইক্রোভিলাই বেশি দেখতে পাবো। আচ্ছা, এরপরে দেখো ডেজমোজোম। ডেজমোজোম, ঠিক আছে, ডেজমোজোম হচ্ছে ওই রকমই একটা কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থার মধ্যে একটা, এটা জাস্ট আমাদের এমনি নামটা জানলেই হবে। মাইক্রোভিলাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো আরেকটা, আমরা অলরেডি আলোচনা করেছি যে ফ্যাগোসাইটিক ভেসিকল আর হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। ফ্যাগোসাইটিক ভেসিকল কোনটা? যে ভেসিকল কি করবে, উদ্ভিদ কোষের মধ্যে যদি কোনো একটা কঠিন বস্তু ঢুকে যায়, কঠিন একটা, মনে করো যে ভাইরাস, তো ভাইরাস যদি ঢুকে যায়, সেটার বাইরে চারিদিকে যখন একটা সে ভেসিকল আবরণ তৈরি করে, যখন একটা ভেসিকল তৈরি করে ভাইরাসটাকে নষ্ট করে দেবে, ওই প্রক্রিয়াটাকে আমরা বলছি ফ্যাগোসাইটোসিস। এবং এই ভেসিকলটাকে আমরা বলবো কি? ভেসিকলটাকে আমরা বলবো ফ্যাগোসাইটিক ভেসিকল। ফ্যাগোসাইটিক ভেসিকল, ফ্যাগোসাইটিক ভেসিকল। কিন্তু ভেসিকল, কিন্তু যদি এটা তরল উপাদান হতো, যদি তরল উপাদান হতো, ওই যে একটা প্রাচীরে চির থাকার মাধ্যমে যদি কোনো তরল উপাদানের বাইরে একটা ভেসিকল তৈরি হতো, তখন আমরা সেটাকে কি বলতাম? পিনোসাইটিক, পিনোসাইটিক ভেসিকল। তরল হলে আমরা তখন ওই ভেসিকলটাকে নাম দিব কি? পিনোসাইটিক ভেসিকল। ঠিক আছে, তো দুইটাই হচ্ছে কোষের বাইরে থেকে কোনো ক্ষতিকর উপাদান ভেতরে প্রবেশ করলে সেটাকে ধ্বংস করার প্রক্রিয়া, অর্থাৎ এটা আমাদের কোষের ক্ষতির হাত থেকে রক্ষা করে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের, এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষাতে। দেখো যে পার্থক্য আলোচনা করো বা পার্থক্য উল্লেখ করো বা পার্থক্য দেখাও, এরকম সরাসরি প্রশ্ন আসে। কিসের মধ্যে? কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। আমরা অলরেডি কোষ প্রাচীরের গঠন নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। তো আমরা এখন কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করলাম। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি, আসলে কোন জায়গায়, এগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। আমরা একটু দেখি যে পার্থক্যের বিষয়, আমরা যদি পার্থক্যের বিষয় তারপর পার্থক্যটা করি, পার্থক্যের বিষয়গুলো জেনে, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয় পার্থক্যটা করতে। এখন দেখো যে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সজীবতা। সেটা কি? সজীবতা, অর্থাৎ কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে কার সজীবতা রয়েছে, কার সজীবতা নেই। আমরা জানি কোষ প্রাচীর, আগেই বলেছিলাম এটা কি? জড়, জড় উপাদান। তার মানে এ কি সজীব? তার মানে সজীবতা, সজীবতা নেই, যেহেতু এটা জড় উপাদান দিয়ে তৈরি। এরপরে দেখি কোষ ঝিল্লি, এরা সজীব, সজীব উপাদান, কোষের সজীব উপাদান, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অবস্থান। অবস্থান অর্থাৎ কোষ প্রাচীর এটা কোথায় অবস্থিত এবং কোষ ঝিল্লি এটা কোথায় অবস্থিত। তো আমরা দেখি কোষ প্রাচীরটা কি আমরা সব উদ্ভিদে, প্রাণীতে, সমস্ত জীবে কি আমরা দেখতে পাই? না, আমরা কিন্তু কোষ প্রাচীরটা প্রাণী কোষে দেখতে পাই না। তার মানে সাধারণত আমরা লিখবো কি? সাধারণত উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষের বাইরে, সাধারণত উদ্ভিদ কোষের বাইরে এই কোষ প্রাচীরটা আমরা দেখব। আচ্ছা, তাহলে কোষ ঝিল্লি আমরা কোথায় দেখব? কোষ ঝিল্লি সমস্ত কোষের সাইটোপ্লাজমের বাইরের আবরণ, সাইটোপ্লাজমের আবরণ, সাইটোপ্লাজমের আবরণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি গঠন। গঠন, কোষ প্রাচীরটা কি দিয়ে গঠিত আর হচ্ছে কোষ ঝিল্লিটা কি দিয়ে গঠিত। আমরা জানি কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ। তারপরে আমরা দেখেছিলাম পেকটিন ইত্যাদি।
আর আমরা কোষ ঝিল্লির গঠনটা কি দিয়ে দেখলাম, যে আসলে কোষ ঝিল্লিটা কি উপাদান দিয়ে গঠিত? আমরা বলছি প্রোটিন ও লিপিড। লিপিডের মধ্যে সাধারণত ফসফোলিপিড। আচ্ছা, এরপর কাজটা কি? কোষ প্রাচীরের কাজ কি এবং কোষ ঝিল্লির কাজ কি? কোষ প্রাচীরের কাজ কি? উদ্ভিদ কোষকে রক্ষা করা। আর আমরা কোষ ঝিল্লির কাজ হিসেবে বলতে পারি সাইটোপ্লাজমের আবরণ। এছাড়াও বিভিন্ন কাজ করে থাকে। আবরণ হিসেবে কাজ করে, এছাড়াও বিভিন্ন জৈবিক কাজ কোষ ঝিল্লি করে থাকবে। আচ্ছা, অলঙ্করণের ক্ষেত্রে খেয়াল রাখো যে কোষ প্রাচীরের আমরা বিভিন্ন ধরনের অলঙ্করণ দেখতে পাই, অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ কোষের ক্ষেত্রে বিভিন্ন রকমের কোষ প্রাচীর আমরা দেখতে পাই। ঠিক আছে, তো আমরা দেখতে পাই যে সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট ছিল। এই সেকেন্ডারি প্রাচীরের জন্য বিভিন্ন অলঙ্করণ হয়ে থাকে। অলঙ্করণ আমরা দেখতে পাই। অলঙ্করণ উপস্থিত কেন? সেকেন্ডারি প্রাচীরের জন্য। আর আমরা কোষ ঝিল্লিতে কোনো অলঙ্করণ দেখতে পাবো না, নেই। কোষ ঝিল্লিতে অলঙ্করণ থাকে না। ঠিক আছে, তো আমরা কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর এই দুইটা সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্টে রাখবো, এবং এই দুইটা সম্পর্কে একটু ভালো মতোই আমাদের পড়তে হবে। কোষ প্রাচীরের গঠন, কোষ ঝিল্লির গঠন, বিশেষ করে আমরা করলাম ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলটা আমাদের একটু ভালো মতো দেখতে হবে বা আয়ত্তে নিতে হবে। আমরা দেখলাম যে এখানে আসলে কেন এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হচ্ছে। এটা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট লিপিড অণুর, এবং এখানে দেখলাম যে আসলে বেশি উপাদান কোনটা? প্রোটিন উপাদান, এটা বেশি পরিমাণে রয়েছে। প্রোটিনের মধ্যে কয় ধরনের প্রোটিন রয়েছে, তো এইগুলা আমাদের একটু ভালো মতো দেখতে হবে। আচ্ছা, তো আজকে যে টপিকটা ছিল আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকের জন্য এটুকুই। আশা করি সবাই তোমরা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।